নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও মধ্যম গোপালকদের বর্তমান কিছু সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমেই একটি কথা পরিষ্কার করে বলতে চাই, এই ভিডিওটি কোনো সরকার, প্রশাসন বা আইনের বিরোধিতা করার উদ্দেশ্যে নয়। আমরা শুধু মাঠে ঘাটে কাজ করা সাধারণ গোপালকদের বাস্তব অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরছি। যদি কোথাও কোনো তথ্যগত ভুল থাকে তাহলে অবশ্যই মন্তব্যে জানাবেন। বন্ধুরা, আপনারা জানেন আমরা বহু বছর ধরে গোপালনের সঙ্গে যুক্ত। আমাদের পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস হলো দুধ উৎপাদন। শুধু আমাদের নয়, গ্রাম বাংলার অসংখ্য পরিবার গরু পালন করে সংসার চালায়। কারো 2-3টি গাভী, কারো 10টি বা তারও বেশি। দুধ বিক্রি করেই অনেক পরিবার তাদের দৈনন্দিন খরচ, ছেলে মেয়ের পড়াশোনা, চিকিৎসা এবং সংসারের অন্যান্য প্রয়োজন মেটায়। একসময় বলদ গরু চাষের কাজে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে আধুনিক কৃষি ব্যবস্থার কারণে সেই ব্যবহার অনেকটাই কমে গেছে। আমাদের গ্রামে গরুকে শুধু একটি গৃহপালিত পশু হিসেবে দেখা হয় না, এটি অনেকের কাছে সঞ্চিত সম্পদের মতো। সংসারে হঠাৎ অর্থের প্রয়োজন হলে, মেয়ের বিয়ে, বড় কোনো অসুস্থতা, দুর্ঘটনা, ছেলে মেয়ের কলেজে ভর্তি বা অন্য কোনো জরুরি প্রয়োজনে অনেকেই নিজের প্রিয় গরুটি বিক্রি করে সেই সমস্যার সমাধান করেন। কিন্তু বর্তমানে আমরা ক্ষুদ্র ও মধ্যম খামারিরা নানা সমস্যার মধ্যে পড়েছি। আজ একটি গাভী পালন করতে প্রতিদিন প্রায় 200 থেকে 300 টাকা পর্যন্ত খরচ হয়। একটি বলদ বা বকনা গরুর ক্ষেত্রেও প্রতিদিন প্রায় 100 টাকা বা তার কাছাকাছি খরচ হয়। অর্থাৎ গরু পালন এখন যথেষ্ট ব্যয়বহুল। এখন বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে 14 বছরের কম বয়সী গরু বিক্রি করা যাবে না। এই বিষয়ে সরকারিভাবে কী নিয়ম রয়েছে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই পরিষ্কারভাবে জানাতে পারবেন। তবে এই ধরনের খবরকে ঘিরে অনেক ক্ষুদ্র খামারির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ধরুন, একজন ছোট খামারির হঠাৎ অনেক টাকার প্রয়োজন হলো। যদি তার বিক্রিযোগ্য প্রাপ্তবয়স্ক গরু না থাকে, তাহলে তাকে হয়তো ব্যাংক বা অন্য কারো কাছ থেকে ঋণ নিতে হবে। একদিকে ঋণের চাপ, অন্যদিকে প্রতিদিন গরু পালনের খরচ। এই পরিস্থিতি অনেক পরিবারের জন্য কঠিন হয়ে উঠতে পারে। আরেকটি বিষয় হলো, সাধারণত একটি গাভী 2.5 থেকে 3 বছর বয়সে প্রথম বাচ্চা দেয়। যদি দীর্ঘ সময় পর্যন্ত গরু বিক্রি করা সম্ভব না হয়, তাহলে সেই সময়ের মধ্যে গাভী আরও একাধিক বাছুরের জন্ম দিতে পারে। ফলে খামারে গরুর সংখ্যা বাড়তেই থাকবে। কিন্তু সমস্যা হলো, সব খামারির তো পর্যাপ্ত জায়গা নেই, পর্যাপ্ত লোকবলও নেই। আমাদের নিজের বাড়ির কথাই বলি, আমাদের গোয়ালে 4টি গরু রাখার মতো জায়গা আছে, কিন্তু আমার মা বাবা এখন 3টি গরু সামলাতেই অনেক কষ্ট করেন। এরই মধ্যে আমাদের একটি গরু বাচ্চা দিয়েছে, ফলে গরুর সংখ্যা বেড়ে 5 হয়েছে। সামনে আরও একটি গরু বাচ্চা দেবে, তখন সংখ্যা হবে 6। এখন প্রশ্ন হলো, 4টি গরুর জায়গায় 6টি গরু কোথায় রাখা হবে? আর যারা 3টি গরুই কষ্ট করে পালন করছেন, তারা 6টি গরুর যত্ন কিভাবে নেবেন? গরু পালন করতে হলে তাদের সঠিক খাদ্য, পরিচর্যা, চিকিৎসা, থাকার জায়গা সব কিছুরই প্রয়োজন। আবার দুধ উৎপাদনের জন্য গাভীকে নির্দিষ্ট সময়ে গর্ভধারণ করাতে হয়। এতে আবার নতুন বাছুর জন্মায় এবং খামারের সংখ্যা আরও বেড়ে যায়। এই বাস্তব পরিস্থিতিতে অনেক ক্ষুদ্র খামারি মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আমাদের এই এলাকায় এমন ঘটনাও দেখা গেছে, যেখানে কেউ কেউ ষাঁড় বাছুর পালন করতে না পেরে ধর্মীয় বিশ্বাসের কারণে ছেড়ে দিয়েছেন। পরে সেই গরুগুলো মাঠে গিয়ে ফসলের ক্ষতি করছে। এতে কৃষক ও পশুপালকদের মধ্যে অপ্রয়োজনীয় বিরোধের সৃষ্টি হয়েছে। যদি ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি আরও বাড়ে, তাহলে ক্ষতি হবে কৃষকেরও, পশুপালকেরও, আর শেষ পর্যন্ত গ্রামের সামগ্রিক অর্থনীতিরও। বন্ধুরা, আমরা কোনো সংঘাত চাই না, আমরা শুধু চাই এমন একটি বাস্তবসম্মত ব্যবস্থা
যাতে গরুর সুরক্ষা যেমন নিশ্চিত হয়, তেমনি ক্ষুদ্র ও মধ্যম খামারের জীবন জীবিকাও সুরক্ষিত থাকে। আমাদের আন্তরিক অনুরোধ, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন গ্রাম বাংলার ক্ষুদ্র গোপালকদের বাস্তব সমস্যাগুলি বিবেচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সহায়তার ব্যবস্থা করেন। আপনারা কি ভাবছেন? আপনাদের এলাকায় পরিস্থিতি কেমন? অবশ্যই মন্তব্য করে জানান। আজকাল অনেক তরুণ গরু পালন করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। কেউ চাকরি না পেয়ে, কেউ আবার কৃষির পাশাপাশি অতিরিক্ত আয়ের আশায় গোপালনের দিকে এগিয়ে আসছে। সরকারও বিভিন্ন সময় পশুপালনকে উৎসাহিত করার কথা বলে থাকে, কিন্তু যদি একজন নতুন খামারি শুরুতেই ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে, তাহলে সে কি এই পেশায় আসতে আগ্রহী হবে? গরু পালন শুধু একটি ব্যবসা নয়, এটি একটি দায়িত্ব। আরেকটি বড় সমস্যা হলো পশু খাদ্যের দাম। খড়, ভুসি, খোল, দানাদার খাদ্য সব কিছুর দাম আগের তুলনায় অনেক বেড়েছে, কিন্তু সেই অনুপাতে দুধের দাম সব সময় বাড়ে না। ফলে লাভের পরিমাণ কমে যাচ্ছে। অনেক সময় দেখা যায় সারাদিনের পরিশ্রমের পর হাতে তেমন কিছুই থাকে না। যদি কোনো খামারির বাড়িতে একসঙ্গে ৩-৪টি বাছুর জন্মায়, তাহলে তাদের লালন পালন করারও একটা বড় দায়িত্ব। সব বাছুর ভবিষ্যতে দুধ দেবে না। বিশেষ করে ষাঁড় বাছুরের ক্ষেত্রে অনেক খামারি কী করবেন তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন, কারণ তাদের পালনের প্রতিদিন খরচ হয়, কিন্তু সেই খরচের বিপরীতে কোনো আয় থাকে না। আমরা চাই না কেউ আইন ভাঙুক বা কোনো ভুল পথে চলুক। আমরা শুধু চাই বাস্তব পরিস্থিতির সঙ্গে মিল রেখে এমন একটি ব্যবস্থা হোক যাতে গরুর সুরক্ষাও বজায় থাকে এবং ক্ষুদ্র খামারিরাও বেঁচে থাকার পথ খুঁজে পান। বন্ধুরা, গ্রামের অর্থনীতিতে গরু পালনের গুরুত্ব অনেক। একটি গরু শুধু দুধই দেয় না, গোবর সার হিসাবে কাজে লাগে, অনেক পরিবারের নিয়মিত আয়ের উৎস তৈরি করে এবং গ্রামের অসংখ্য মানুষের কর্মস্থানের সঙ্গেও জড়িত। তাই এই বিষয়টি শুধু একজন খামারির সমস্যা নয়, এটা গোটা গ্রামীণ অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। আমার বিশ্বাস সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর নিশ্চয়ই সাধারণ মানুষের সমস্যার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। আমরা আশা করি এমন একটি সমাধান বের হবে যাতে গরুর সুরক্ষা পাশাপাশি ক্ষুদ্র ও মধ্যম গোপালকদের স্বার্থও রক্ষা পায়। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, এই ভিডিওটি কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, একজন সাধারণ গোপালকের অভিজ্ঞতা হিসাবে দেখুন। যদি আপনার পরিবারও গরু পালন করে অথবা এই বিষয়ে কোনো বাস্তব অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই মন্তব্যে লিখুন। আপনাদের মতামত অন্যদেরও বিষয়টি বুঝতে সাহায্য করবে। সবশেষে আবারও বলছি, আমরা কারো বিরোধিতা করছি না। আমরা শুধু চাই গ্রাম বাংলার গোপালকদের কষ্ট, পরিশ্রম এবং বাস্তব সমস্যাগুলো যেন সঠিক জায়গায় পৌঁছায় এবং তার একটি বাস্তবসম্মত সমাধান বেরিয়ে আসে। যদি আপনাদের মনে হয় এই ভিডিওতে তুলে ধরা কথাগুলো একজন সাধারণ গোপালকের বাস্তব অভিজ্ঞতা এবং এই বিষয়টি আরও মানুষের জানা উচিত, তাহলে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো এই বিষয়টি আরও অনেক গোপালক, কৃষক এবং সংশ্লিষ্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারে। যদি আমার কথার সঙ্গে কোথাও ভুল বা তথ্যগত অসঙ্গতি থাকে, তাহলে বিনয়ের সঙ্গে মন্তব্যে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। এত সময় ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।